সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিকেলে রাজধানী শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম এবং রাজশাহী থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। শুরুতে যাব নূরে আলমের কাছে। নূরে আলম, আমরা সারাদিনের এই খবরগুলি জেনেছি, রাস্তায় জনদুর্ভোগ সেটিও দেখেছি। জানতে চাই যে কোটা আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আদালতে যেহেতু বিষয়টি এখন বিচারাধীন, সুতরাং এই আন্দোলনের যৌক্তিকতা কতখানি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীরা বলছেন তার মতো করে রায় দিয়েছেন, কিন্তু তাদের দাবি হচ্ছে সরকারের কাছে আদালত পরিপত্র বাতিল করে দিয়েছে, সরকার আবার যেন নতুন পরিপত্র দিয়ে কোটা সংস্কার করে, সেই সঙ্গে যে আইনি পদক্ষেপ নেয়ার দরকার রাষ্ট্রপক্ষ থেকে সেটি যাতে দ্রুততম সময়ের মধ্যে নেয়, এটি শিক্ষার্থীরা দাবি করছেন। তারা বলছেন যে 2018 সালের যে পরিপত্র ছিল সেটি আবার যেমনটি বজায় রাখতে হবে, সেই সঙ্গে একটি কমিটি করতে হবে। সেই কমিটি বিশ্লেষণ করে বের করবে যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কত ভাগ কোটা প্রয়োজন, সেই অনুযায়ী কোটা সংস্কার করার দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং আমরা দেখছি গত 5 দিন ধরে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করছেন। শুধু শাহবাগ নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা অবরুদ্ধ করছেন। সেই সঙ্গে সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই তাদের ক্যাম্পাসের সামনে যে সড়ক বা মহাসড়কগুলো রয়েছে সেগুলো অবরুদ্ধ করছেন। এতে করে মানুষের তীব্র ভোগান্তি হচ্ছে, এই বিষয়ে শিক্ষার্থীরা বলছেন। তাদের একটি সংবাদ সম্মেলন করবার কথা, সেই সংবাদ সম্মেলনটি কখন করবেন? অভিভাবক রয়েছে, তাদেরও এটি আন্দোলন, কারণ এখন যে শিশুটি স্কুলে পড়ছে সে ভবিষ্যতে। নূর আলম পিন্টু, একটি সংবাদ সম্মেলন হবার কথা ছিল, সেই সংবাদ সম্মেলনটি কখন হবে এবং সেখানে কি ঘোষণা আসতে পারে? এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সংবাদ সম্মেলনটি 8:45 থেকে 9টার মধ্যে হতে পারে, কারণ এখানে এটি হচ্ছে তাদের মূল আন্দোলনের পয়েন্ট। অন্যান্য পয়েন্টে যে সকল শিক্ষার্থীরা ছিল তারা এখন ওই সব রাস্তাগুলো ছেড়ে দিয়ে এই শাহবাগে এসে জড়ো হবে, তারপরে একযোগে এখান থেকে কর্মসূচি ঘোষণা হবে। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আগামীকালও একই ধরনের কর্মসূচি আসতে পারে। আগামীকালও। আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা যেতে চাই এই মুহূর্তে তানভীর খন্দকারের কাছে। তানভীর খন্দকার রয়েছেন কুমিল্লাতে। তানভীর, কুমিল্লা এবং যেই সড়ক তারা অবরোধ করেছিল তাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি প্রায় অচল হয়ে গেছে, সেখানকার এখনকার অবস্থা কি? কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু বিকেল 3টা থেকে তাদের আন্দোলন শুরু করেছে। মূলত 4টা মহাসড়ক অবরোধ করে 3 ঘন্টারও বেশি সময় ধরে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল। আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সারা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়কটি যদি 10-15 মিনিটের জন্য বন্ধ থাকে তাহলেও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ যানজট তৈরি হয়। আর সেখানে সেই জায়গার মধ্যে 2 থেকে 3 ঘন্টা যানজট তৈরি হয়ে থাকা, মহাসড়ক অবরুদ্ধ হওয়া, সেই বিষয়টি কিন্তু আসলে খুবই ভোগান্তির। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলন যে সুরাহা হবে, সেই সুরাহার জন্য যে ভোগান্তি তৈরি হয়েছে সেই ভোগান্তিটি যেন না হয়, তারা কিন্তু সেই দাবি জানিয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে শত শত পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ডভ্যান কিন্তু মহাসড়কে অপেক্ষায় ছিল তাদের গন্তব্যে যাওয়ার জন্য। অনেকে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লা শহরের যে বাইপাস আছে সেই বাইপাস হয়ে তারা চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকার সাথে চট্টগ্রামের শুধু বিষয় হচ্ছে যে চট্টগ্রামের নোয়াখালী, লক্ষ্মীপুর এই অবস্থা কিন্তু এই ঢাকা সড়ক হয়ে বিশ্ব রোড এলাকা
যানবাহনগুলি সেখানে আটকে পড়েছিল। তারপরেও মহাসড়কের অবরোধ থাকার কারণে অনেকেই শহরের ভেতরের রাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলতেন, এই আন্দোলন আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, যে কারণে তারা বারবার কিন্তু মাইকে ঘোষণা করে বলছিলেন এই সাময়িক অসুবিধার জন্য তারা আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং তারা আসলে এই বৈষম্য যেন না থাকে সেই আন্দোলনের তারা করে যাচ্ছেন। এই কারণে যারা আসলে ভোগান্তিতে পড়েছেন তাদের কাছে তারা দুঃখ প্রকাশ করছেন। আর আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা কিন্তু সেখানে অবস্থান করেছেন। আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি থাকবেন। এবার একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এই আন্দোলনের তীব্রতা রাজশাহীতে কতখানি এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, তারা এই আন্দোলন কতদিন পর্যন্ত করবেন? কারণ বিষয়টি আদালত যদি রায় আদালতের মতন করেই দেবেন এবং আদালত বলছে যে এই আন্দোলনের ফলে রায় প্রভাবিত হবে না, সেক্ষেত্রে শিক্ষার্থীদের বক্তব্য কি? দেখুন, শিক্ষার্থীদের একটি কথা, সেটি হচ্ছে যে যেই রাষ্ট্রটি হয়েছে শোষণ বঞ্চনার থেকে মুক্ত হওয়ার জন্য রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে, সেখানে বঞ্চনা আবারও তারা বঞ্চনার শিকার হচ্ছে, এটি অপ্রত্যাশিত। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা একটি কথাই বারবার বলছিলেন যে কেন এখানে মেধার যে চর্চা, মেধার কেন বিকাশ হবে না, মেধার কেন মূল্যায়ন হবে না। অর্থাৎ কোটা ভিত্তির কারণে এখানে অনেক মেধাবীরা ঝরে পড়ছেন বা এখানে বঞ্চিত হচ্ছেন। তাদের কথাটি একটি যে তারা কেন বঞ্চনার শিকার হবেন, তাদের মূল জায়গাটি একটি। এবং এখানে শিক্ষার্থীরা, আপনি যে আন্দোলনের প্রসঙ্গটি বললেন, শিক্ষার্থীরা আসলে বলছিলেন যে এখানে যে তাদের যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে এটি পুরোটি যৌক্তিক এবং এখানে 2018 সালের যে পরিপত্র সেটি পুনর্বহালের দাবিও তাদের যে আন্দোলন করছে তার মধ্যে এটি একটি রয়েছে। এবং তারা বারবার একটি কথা বলছিলেন যে এখানে দুর্ভোগ হচ্ছে, তাদের ক্যাম্পাস থেকে তারা দূরে সরে রয়েছে, অর্থাৎ পড়াশোনা থেকে তারা দূরে সরে রয়েছে। এবং বারবার শিক্ষার্থীরা বলছিল এতে তাদের ক্ষতি হচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে, এটাও তারা বুঝছেন। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে যে এখানে তাদের ভবিষ্যতের একটি প্রশ্ন দাঁড়িয়ে গেছে এবং সেই সাথে শুধু তাদের নয়, এরপরে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন বা এরপরে যারা আসবেন, যে শিক্ষার্থীরা আসবেন, তারাও কিন্তু এই ভুক্তভোগী হবেন। অর্থাৎ তারা বারবারই বলছিলেন যে কোটা এর আগে ছিল যে কোটা সংস্কার, এবার আজকে রাজশাহীতে যে আন্দোলনটি হয়েছে সেটি হচ্ছে এক দফা দাবিতে তারা আন্দোলন করেছেন এবং তারা বলছিলেন যে কোটা পদ্ধতি বাতিলের যে দাবি সেটি কিন্তু তারা বলছিলেন। সেই সাথে তারা বলছিলেন যে এখানে যে প্রতিবন্ধী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখভালের বিষয়ও কিন্তু তাদের এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত রয়েছে। কিন্তু তাদের মুক্তিযোদ্ধা কোটা সহ যে বিভিন্ন কোটাগুলোর কথা বলা হচ্ছে সেটির তীব্র বিরোধিতা কিন্তু তারা করেছেন এবং সেই সাথে বারবার আরেকটু ক্লিয়ার করি যে এক দফা দাবি, সেই এক দফাটি তারা কি বলছে? এখন তাদের অন্য সব দাবি বাদ দিয়ে এক দফা দাবি বলতে তারা বলছে যে কোটা পদ্ধতি বাতিলের যে দাবি সেটি কিন্তু তারা করছেন। যে মানে তারা বলতে চাইছে যে কোনো কোটাই থাকবে না। এখানে দুটো বিষয় আছে। তারা এখানে কোটা থাকবে না বলতে মূলত তারা বোঝাতে চাচ্ছে যে এখানে মুক্তিযোদ্ধা যে কোটাগুলো রয়েছে সেগুলো থাকবে না, কিন্তু প্রতিবন্ধী কোটা সেইটি বিষয়ে কিন্তু আবার তারা মুক্তিযুদ্ধ কোটা যে 30%, সেই 30%-এর মধ্যে 1%ও তারা রাখতে চান না। অন্যদিকে প্রতিবন্ধী কোটার মতন এইরকম কোটাগুলির পক্ষে তারা। আপনি একদম ঠিকই বলেছেন যে তারা কিন্তু এইভাবেই তারা তাদের মতো করে মত প্রকাশ করছেন এবং তারা বলছিলেন যে এবং প্রতিবন্ধী কোটাটাও কিন্তু সেটি কতটুকু যৌক্তিক বা কতটা প্রয়োজনীয় রয়েছে সেটিও কিন্তু একটি সমীক্ষার দাবি করেছেন যে আসলে 30% যেটি রয়েছে সেটি পর্যাপ্ত কিনা বা এর থেকে আরো কম প্রয়োজন কিনা, সেটি প্রয়োজনের তাগিদে কিন্তু এখানে একটি কমিটি গঠন করার কথাও কিন্তু তারা বারবার একটি দাবি তুলছিলেন এবং তারা বলছিলেন যে আসলে এটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত আসলে বাংলাদেশে কত পার্সেন্ট কোটার প্রয়োজনীয়তা রয়েছে, আদৌ রয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু তারা বারবার জোর দিচ্ছিলেন। তারা বলছিলেন যে সব ক্ষেত্রেই কিন্তু মেধার যে বিকাশ সেটি মেধার যে চর্চা। বক্তব্য পরিষ্কার। মুস্তাফিজুর রহমান এবং তানভীর খন্দকার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।